প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের দক্ষিণে বিশাল বিস্তৃত বঙ্গোপসাগর মাছসহ নানা রকমের জীববৈচিত্র্যে ভরপুর। অতল সাগরের এই নীল জলরাশি থেকে প্রতি বছর বিপুল পরিমাণের মাছ আহরিত হচ্ছে। দেশের অর্থনীতিতে সামুদ্রিক মৎস্য সম্পদের রয়েছে বিশাল ভূমিকা। আমাদের আজকের পর্ব সামুদ্রিক মৎস্য সম্পদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সামুদ্রিক মৎস্য সম্পদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। নদীবিধৌত বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত এদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় সীমারেখা প্রায় ৭১০ কিলোমিটার। স্বচ্ছ নীল জলরাশি আর উত্তাল ঢেউয়ের এই সমুদ্র প্রতিবেশ ব্যবস্থায় এদেশের জীববৈচিত্র্যের বড় একটি অংশের দেখা মেলে। সৈকত থেকে সাগরের তলদেশ গভীর হতে হতে সামনের দিকে অগ্রসর হয়ে কোথাও দেখা যায় খাড়া ঢাল। সাগরের গভীর ও অগভীর অংশ এবং সাগরে অবস্থিত ছোট ছোট দ্বীপে রয়েছে অসংখ্য জীববৈচিত্র্যের সমাহার।
নিয়মিত জোয়ার ভাটা ও লবণাক্ত পরিবেশে বসবাসকারী নানা ধরনের বৈচিত্র্যময় এসব উদ্ভিদ ও প্রাণীকুল ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত। আমাদের বঙ্গোপসাগরে যেমন আছে বিশাল আকৃতির তিমি, তেমনি আছে অতি ক্ষুদ্র জীব। বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী ডলফিন ও তিমি দলে দলে বিচরণ করে এখানে। বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে পাওয়া গেলেও সোয়াচ অফ নো গ্রাউন্ড তিমি ও ডলফিনের জন্য সবচেয়ে সমৃদ্ধ এলাকা। বেশিরভাগ প্রজাতিরই দেখা মেলে এখানে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির চিংড়ি, লবস্টার, কাঁকড়া ও সামুদ্রিক কাছিম ইত্যাদি। সমুদ্রের প্রতিবেশ ব্যবস্থায় সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। আমাদের দেশের মোট সমুদ্র সীমানার মধ্যে প্রায় 1,66,000 বর্গ কিলোমিটার এলাকা এক্সক্লুসিভ ইকোনমিক জোন নামে পরিচিত, যা দেশের স্থলভাগের আয়তনের থেকেও বেশি। বঙ্গোপসাগরে 4টি প্রধান মৎস্য আহরণ ক্ষেত্র আছে: দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চলের দক্ষিণ ভাগ, মধ্যাঞ্চল এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড। সাগরে দিনে ও রাতে সবসময় মাছ ধরা হয়। এই বিশাল অর্থনৈতিক এলাকায় প্রায় 475 প্রজাতির মাছ পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল লইট্টা, ছুরি, রিটা, কোরাল, সুরমা, চাপিলা, চান্দা, টুনা ইত্যাদি। নানা প্রজাতির এসব মাছ আকৃতি ও রঙে বিভিন্ন রকম। অধিকাংশ মাছ প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ। এদেশে আহরিত সামুদ্রিক মাছের একটা বড় অংশ দখল করে আছে ইলিশ মাছ। এছাড়া রয়েছে বিভিন্ন প্রজাতির হাঙর, শঙ্কুশ ও শাপলা পাতা মাছ। জেলেরা মাছ ধরার ট্রলার নিয়ে প্রতিদিন শত শত টন মাছ আহরণ করে। বাণিজ্যিকভাবে আহরিত এ মাছ দেশে আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। প্রতি বছর প্রায় 5 লক্ষ মেট্রিক টন মাছ সমুদ্র থেকে আহরিত হয়, যার বেশিরভাগ বিদেশে রপ্তানি করে আয় হচ্ছে প্রায় $500 মিলিয়ন।
সামুদ্রিক মৎস্য সম্পদের একটি বড় অংশ দখল করে আছে চিংড়ি। সমুদ্রে পাওয়া যায় ছোট বড় আকৃতির বিভিন্ন প্রজাতির চিংড়ি। বাগদা চিংড়ি এদের মধ্যে অন্যতম। বাগদা চিংড়ির বেশ কয়েকটি প্রজাতি অর্থনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ। চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য এদেশের উপকূলবর্তী এলাকায় গড়ে উঠেছে প্রচুর চিংড়ি হ্যাচারি। এসব হ্যাচারিতে উৎপাদিত পোনা সরবরাহ করা হয় বিভিন্ন চিংড়ি ঘেরে। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে লক্ষ লক্ষ লোকের। চিংড়ি রপ্তানি করে আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এ কারণে চিংড়িকে আমাদের দেশে হোয়াইট গোল্ড নামে ডাকা হয়। এদেশে আহরিত সামুদ্রিক মাছের একটি অংশ শুটকি হিসেবে প্রক্রিয়াজাত করা হয়। কক্সবাজার, সোনাদিয়া, মহেশখালী, দুবলার চর ইত্যাদি স্থান শুটকি তৈরি ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিখ্যাত। আমাদের দেশে লইট্টা, ছুরি, কোরাল, চান্দা, টুনা, বিভিন্ন জাতের ছোট চিংড়ি ইত্যাদির শুটকি বেশ জনপ্রিয়। এসব শুটকি দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বাঙালির চিরায়ত ঐতিহ্য হল মাছ। মাছের প্রতি এই জনপ্রিয়তার কারণে একসময় প্রবাদ ছিল মাছে ভাতে বাঙালি। কিন্তু যুগোপযোগী ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদ সঠিকভাবে আহরিত হচ্ছে না। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ুর পরিবর্তন এবং বিভিন্ন ধরনের দূষণ। সমুদ্রে চলাচলকারী বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলার থেকে নিঃসরিত তেল ও বর্জ্য, জাহাজ ভাঙা শিল্প থেকে নির্গত বর্জ্য সমুদ্রের জলজ প্রতিবেশকে প্রতিনিয়ত দূষিত করছে। এভাবে সাগর দূষণ ও অনিয়ন্ত্রিতভাবে মৎস্য আহরণের কারণে কিছু সামুদ্রিক জীব দিন দিন বিপন্ন হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে গোটা সামুদ্রিক পরিবেশ ব্যবস্থার উপর। ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অর্থনীতি। তাই দেশের সামুদ্রিক মৎস্য সম্পদকে রক্ষা করতে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া এখন অত্যন্ত জরুরি। জনসচেতনতা এবং সুচিন্তিত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে একদিকে যেমন বাঁচানো সম্ভব আমাদের বিশাল সমুদ্র প্রতিবেশ, তেমনি টিকিয়ে রাখা সম্ভব অমিত সম্ভাবনাময় সামুদ্রিক মৎস্য সম্পদকে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সামুদ্রিক মৎস্য সম্পদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি সৈয়দ আরিফ আজাদের সাথে। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? ভালো। বাংলাদেশের তো একটা বিরাট অংশ সমুদ্র, এই সামুদ্রিক মৎস্য নিয়ে আমাদের একটু বলবেন, এই মাছ নিয়ে। সামুদ্রিক মৎস্য সম্পদের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে বর্তমানে বাংলাদেশে আমরা প্রায় 32 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করি এবং এর 5.40 অর্থাৎ প্রায় 5.5 লক্ষ মেট্রিক টনের মতো আমরা কিন্তু সমুদ্রের থেকে পাই।
যে সামুদ্রিক মাছের একটা অন্যতম যোগানদাতা হচ্ছে ইলিশ। আমাদের আহরিত মাছের প্রায় 66% যোগানদাতা হচ্ছে ইলিশ মাছ। এবং এই ইলিশগুলো তো সমুদ্র থেকেই মিঠা পানিতে আসে। আর আমাদের 475 প্রজাতি আছে মাছের প্রজাতি, 36 প্রজাতির চিংড়ি আছে। সেদিক বিবেচনায় আমাদের যে বাঙালির প্রাত্যহিক জীবনে মাছের যে যোগান, তার একটা অন্যতম উৎস হতে পারে কিন্তু আমাদের এই সমুদ্র এবং মোহনা। সবচেয়ে বেশি কোন মাছ ধরা হচ্ছে এই সমুদ্র থেকে? তো আমি প্রথমে ইলিশের কথা বললাম। জি, ইলিশের বাইরে আর কি? আর অন্যান্য মাছের যেমন বলেন আপনার পমফ্রেট, ইংরেজিতে যেটা বলে, বাংলায় আপনার রূপচাঁদা, তারপরে আপনার ফাইসা, এরপরে আপনার লইট্টা। এই যে ইলিশের কথা বললাম, জি, মাছ রক্ষার যে আইনটি, এটি কিন্তু একটু পরিবর্তন করেছে। আপনার আইনটি এভাবে পরিবর্তন করেছে যে আশ্বিনের প্রথম উদিত চাঁদের পূর্ণিমা এবং তার আগের 5 দিন, পরের 5 দিন, এই মোট 11 দিন সারা বাংলাদেশে মা ইলিশ আহরণ করা যাবে না। কাজে আমরা অন্তত এই সময়টাতে ডিমওয়ালা ইলিশ ধরবো না, আমরা বিক্রয় করব না, পরিবহন করব না এবং খাবো না। আচ্ছা, এই যে সামুদ্রিক মাছ অর্থনীতিতে আমাদের এই মাছের ভূমিকাটা কি? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমার শুধু যে প্রোটিনের সরবরাহ আমার রপ্তানির উৎস তাই কিন্তু না। আমাদের 0.15 মিলিয়ন লোক সরাসরি কিন্তু এই মাছ চাষ এবং মাছ আহরণের পেশায় জড়িত। কিছুদিন আগে আমাদের সমুদ্র সীমাটা বেড়েছে, তো এই সমুদ্র সীমা বেড়ে যাওয়াতে আমাদের কি কোনো উপকার হবে? অবশ্যই। আপনার সম্পদ সম্পর্কে যদি আপনার কোনো জরিপ না থাকে, তাহলে তার আহরণের ব্যাপারে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু এখনো আমরা জানি না যে আমাদের উপর স্তরের, মধ্যস্তরের, নিম্ন স্তরের কোন কোন প্রজাতি এখন সমুদ্রে অ্যাভেলেবল। তাহলে এ নিয়ে কি গবেষণা হচ্ছে? এই জন্য এই সরকার আমরা প্রক্রিয়াতে ঢুকে গেছি। একটা অনুসন্ধানী এবং জরিপ জাহাজ কেনা হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য। এটা পুরোপুরি একটা বৈজ্ঞানিক গবেষণার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনার এলাকায় যদি পার্শ্ববর্তী কোনো দেশের অননুমোদিত কোনো ভেসেল প্রবেশ করে, আপনার ধরার কিন্তু আমার কোনো মেকানিজম আইডেন্টিফাই করা যায় না। তো আমরা এই প্রজেক্টের আওতায় আরেকটা কাজ করব, সেটাকে আমরা বলছি ভেসেল ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং। সেটা যদি আমরা ট্র্যাক করতে পারি, তাহলে আমি কোস্টগার্ড এবং নেভিকে বলতে পারবো যে এখানে ভাই আমার অননুমোদিত ভেসেল আছে, আপনারা দয়া করে এগুলো ট্র্যাক করেন, ধরেন। এই কাজটা কিন্তু আমরা করব। আচ্ছা, আর এই যে ডিপসি ট্রলার, এই ডিপসি ট্রলারগুলো যখন যায় সমুদ্রে, এটা মনিটর করার কোনো? এটা আমাদের মেরিন ফিশারিজ ডিপার্টমেন্ট আছে একটা, চিটাগাং, আমাদের ডাইরেক্টর আছেন এখন, উনি রেগুলার এটা মনিটর করেন, উনি ফিশিং লাইসেন্স ইস্যু করেন। আচ্ছা, আর কোস্ট গার্ডের কি কোনো ভূমিকা আছে এখানে? কোস্ট গার্ডের ভূমিকা হচ্ছে যে আপনার যদি অনুমোদিত অনুপ্রবেশ কোনো পার্শ্ববর্তী কোনো দেশের থেকে বা বহিরাগত কোনো দেশের থেকে হয়, তখন তাদের সহায়তা আমরা নেই। আর ইলিশ মৌসুমের যে রক্ষা অভিযানের কথা যেটা বললাম, সেখানে কিন্তু কোস্ট গার্ড, নেভি, তারা কিন্তু সরাসরি আমাদের ব্যাপকভাবে সহায়তা করে। আচ্ছা, এই যে মৎস্য যেই আহরণ হচ্ছে এই ডিপসি ট্রলার দিয়ে, এরা যে অন্য প্রাণীও ধরছে না, যেমন আপনার অলিভ রিডলি টার্টল আছে, তারপরে আপনার হাঙর আছে, কারণ হাঙর তো পরিবেশকে নানাভাবে রক্ষা করছে, এই কাছিমগুলোও রক্ষা করছে, এরা ওই প্রাণীগুলো ধরছে না, এইটা কি কোনোভাবে মনিটরিং হচ্ছে? আন্তর্জাতিকভাবে একটা অনুশাসন আছে যে আমরা যে কোনো ফিশিং ট্রলারে আপনার যদি কচ্ছপ কিংবা কাছিম ধরা পড়ে, তাদেরকে ছেড়ে দিতে হবে। ট্রলারের ওপেনিংয়ে এমন একটা ব্যবস্থা রাখা হয়েছে, এটা ইংরেজিতে বলা হয় টিইডি। আপনার ট্রলারে যদি কচ্ছপ বা কাছিম ঢুকে যায়, ওই এসকেপ একটা রুট সে পাবে এবং সে বেরিয়ে যেতে পারবে। এটা রাখা কিন্তু বাধ্যতামূলক। আর হাঙরের ব্যাপারে? হাঙর কিন্তু অনেক ভ্যারাইটি আছে, অনেক দেশে কিন্তু কিছু নির্দিষ্ট সংখ্যক শার্ক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আহরণের, এবং এদের সংখ্যা কমে যাচ্ছে। আসলে আইন দিয়ে আসলে তো সবকিছু করা সম্ভব না। মানুষের মধ্যে যদি এই বিষয়গুলো, আমার মনের মধ্যে কোনো দরদ না লাগে, এই যে আপনার আজকে স্টুডিওটা, এই যে প্রকৃতির যে অবগাহন, এটা কিন্তু আপনার মনের থেকে এসছে। প্রকৃতিকে ভালোবাসতে শিখতে হবে, তাহলে কিন্তু আপনার দরদ থাকবে, আপনি ছেড়ে দিবেন। আপনি মাছ ধরতে গিয়েছেন, তা আপনি ভাই কচ্ছপ কাছিম ধরবেন কেন? আপনি তো সেখানে সে কারণে যান নাই। আরেকটা জিনিস দেখা যায় যে ধরেন মাছ ধরার এক পর্যায়ে যখন তারা মাছ ধরছে, তো মাছের তো বিভিন্ন গ্রেডের বিভিন্ন দাম বিভিন্ন মাছের, তো যখন ওরা সস্তা মাছগুলো পাচ্ছে, উঠাচ্ছে সেগুলো, এবং এক পর্যায়ে যখন বেশি দামি মাছ পাচ্ছে, এগুলো ফেলে দিচ্ছে সমুদ্রে ওই দামি মাছটাকে রাখার জন্য, কারণ তার তো ক্যাপাসিটি তো লিমিটেড।
তো এই ব্যাপারগুলোও কি আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি না? আমরা ইংরেজিতে এটাকে বলি ট্র্যাশ ফিশ। আপনি হয়তো হোয়াইট ফিশ ধরতে গেছেন, সেখানে নির্দিষ্ট প্রজাতির কিছু মাছ আপনি ধরছেন, কিন্তু অনেক ছোট ছোট মাছ আপনার ট্রলারে ধরা পড়লো, যেটা আপনি বলছেন যে ফিশ হোল্ড যে ভলিউম আছে সেই ভলিউম এটা কভার করছে না। আপনি তখন কি করেন? এই মাছটা আপনি সমুদ্রে ফেলে দেন। দুই ধরনের ক্ষতি আপনি করছেন। এক হচ্ছে যে মাছটা আপনার দরকার সেটা আহ্বান করে মেরে ফেললেন তাকে, আবার সমুদ্রে এই মৃত মাছ ফেলে দেওয়ার মানে হচ্ছে আপনার সমুদ্র দূষণ করছেন এবং প্লাস্টিকের ব্যাগ শুদ্ধ ফেলে দিচ্ছেন। দুইভাবে কিন্তু আপনি বিপন্ন করছেন আপনার পরিবেশকে। এটা আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার যার যে ট্রলিং ক্যাপাসিটি এবং টার্গেট, তার ট্রলিং সেভাবে করতে হবে, এবং আপনার যদি স্পেসিস আপনার টার্গেট থাকে সেটি আপনি ধরবেন। অন্যগুলো আপনার জীবন্ত থাকতে আপনার কিন্তু সেগুলো যাতে আপনার না ধরতে হয়, না মারতে হয়, সে ব্যবস্থা আপনি রাখবেন। পার্শ্ববর্তী দেশে কিন্তু আমাদের এই মাছগুলা ট্রাশ ফিশগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, সেগুলো তারা এনে কি করে আপনার ফিশ মিল করে। আচ্ছা, এই ফিশ মিলটা আবার আপনার চাষে চলে আসে, খাদ্যে ব্যবহৃত হয়। তো সেই মেকানিজমটা আমরা এখনো সেই ইন্ডাস্ট্রি সেভাবে ডেভেলপ করে নেই। অদূর ভবিষ্যতে হয়তো ট্রাশ ফিশ ম্যানেজমেন্টের একটা মেকানিজম আমাদের দেশে ইনশাল্লাহ গড়ে উঠবে। তাহলে ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা আছে এই ব্যাপারে মৎস্য বিভাগ থেকে? অ্যাসেসমেন্টের পরে আমরা একটা মাস্টার প্ল্যান করব, যে আগামী 10 বছরে আমি কি কি প্রজাতির মাছ আমি আহরণ করব, আমি কতগুলো লাইসেন্স দিব, কি নেট ব্যবহার করবে, কি আপনি কি লং লাইনার করবেন, না আপনি স্কুইড জিগারের মতো ব্যবস্থা আপনি করবেন, নাকি আপনি মিড ওয়াটার ট্রলিং করবেন, কোন ধরনের ট্রলিং, এটা আমরা নির্ধারণ করব। এই নিয়ে কি আপনারা চিন্তা করছেন? অনেক প্রচারণার কোনো প্রচারণা ব্যাপকভাবে হচ্ছে, গত প্রায় 3-4 বছর যাবত এগুলো প্রচারণা হচ্ছে। আমরা একটা প্রকল্পের প্রস্তাবও দিয়েছি আগামীতে, এবং আপনি জানলে খুশি হবেন যে এই সরকার সম্প্রতি একটা সিদ্ধান্ত নিয়েছে, হালদা কনজারভেশন ইউনিট, ইলিশ কনজারভেশন ইউনিট, সুন্দরবনের মাছের কনজারভেশন এবং হাওর আলাদা আলাদা ম্যানেজমেন্ট প্ল্যান করে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ, চ্যানেলকে অশেষ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সামুদ্রিক মৎস্য সম্পদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশের সামুদ্রিক সীমানার 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা এক্সক্লুসিভ ইকোনমিক জোন নামে পরিচিত। এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মাত্র 200 মিটার গভীরতার এলাকা পর্যন্ত মাছ ধরা হয়। বঙ্গোপসাগরে প্রায় 200টি ট্রলার এবং 45,000 যান্ত্রিক ও অযান্ত্রিক নৌকা সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের সাথে যুক্ত। 2012-13 অর্থ বছরে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের পরিমাণ ছিল প্রায় 5.89 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট উৎপাদনের শতকরা 17.27 ভাগ। 2012-13 অর্থ বছরে শুধুমাত্র ইলিশ মাছের মোট আহরণের পরিমাণ ছিল প্রায় 3.52 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের শতকরা 10.30 ভাগ। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন পাখিটি সোলাইমান পাখি নামে পরিচিত। সঠিক উত্তরটি হল বি, হুদহুদ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মাকসুরাতুন নিসা, 8ম শ্রেণী, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন মাছ অধিক পুষ্টিগুণ সম্পন্ন? এ, সামুদ্রিক মাছ, বি, মিঠা পানির মাছ। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নাম্বারে, অথবা ইমেইল করুন info@pojf.org। এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, বঙ্গোপসাগরের বিশাল মৎস্য সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সহ জাতীয় উন্নয়নেও
বিরাট অবদান রাখা সম্ভব। এই সম্পদ সংরক্ষণের প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পিত আহরণ। তবেই আমরা সুফল পাবো এই সম্পদ থেকে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।